আমাদের আজকের গল্পের নাম বাহির বলে দূরে থাকুক, ভেতর বলেই আসুক না। লেখিকা যোগফল শূন্য। তিথি বাবা মায়ের আদরের বড় মেয়ে। একমাত্র মেয়ে না হলেও বাবা মা তাকে খুব স্নেহ করেন। তিথির বাবা জিয়াউল আলম বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকায় ওনার খুব নামডাক। শহরের এমন নামি দামি বড়লোকের মেয়ে হওয়ার পরেও তিথির চলাফেরা চালচলনে এসবের লেশমাত্র নেই। তিথির বয়স এখন 22 বছর। সে বর্তমানে বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, 3য় বর্ষে। বুঝতেই পারছেন, তিথি খুব পড়ুয়া মেয়ে। আর অতিরিক্ত পড়ুয়া মেয়েরা আজকালকার আধুনিক মেয়েদের মতো এত এক্সট্রা মডার্ন হয় না। তিথিও তেমনই, এই আধুনিক যুগেও অনেকটা ব্যাকডেটেড। তার সমবয়সী অন্য মেয়েদের মতো প্রতিদিন একবার করে পার্লারে যায় না, হাতের নখ বড় রাখে না, জিন্স প্যান্ট পরে না, টপস, লেডিস শার্ট, টি শার্ট, মিনি স্কার্ট পরে না, চুলে কালার করে না, চোখে কখনো রং বেরঙের লেন্স পরে না, ওয়েস্টার্ন ড্রেসের ধারের কাছেও কখনো যায় না তিথি। তার পোশাক আশাক অতি সাধারণ মেয়েদের মতো। চোখে মোটা ফ্রেমের চশমার সাথে অন্য সব সাধারণ বাঙালি মেয়েদের মতো সালোয়ার কামিজ পরে থাকে। কে বলবে সে এত ধনীর দুলালি? যদিও এই সাধারণ রূপে তিথিকে অসাধারণ লাগে। তার চেহারায় চোখে মুখে যে স্নিগ্ধতা, কোমল ভাব আছে, এটা যে কারো মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তিথিকে দেখলেই গম্ভীর চেহারার মায়াবী একটা মেয়ে মনে হয়। তার নমনীয় আচরণ আর ব্যবহারে সবাই মুগ্ধ হয় তার প্রতি। তিথি দিনের বেশিরভাগ সময়ই বই পড়ায় ব্যস্ত থাকে। তার সব বান্ধবীরা 10টা 5টা বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেললেও সে এখনো একটা প্রেমও করল না। এমনই এক অতি সাধারণ মেয়ে তিথি। সেই তুলনায় তিথির মা শাহনাজ পারভীন অনেক মডার্ন। তিনি ঢাকার একটা নামিদামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। এই যুগের সাথে পাল্লা দিয়ে যথেষ্ট স্মার্ট আর আধুনিক। উনি নিজের মেয়ের এমন ব্যাকডেটেড স্বভাব নিয়ে খুবই বিরক্ত। মাঝে মধ্যে ওনার মনে হয় তিথি ওনার মেয়েই না, ও গ্রামের সাদাসিধে কোনো গৃহস্থ বাড়ির সাদাসিধে মেয়ে। তিথি সবসময় গম্ভীর একটা ভাব নিয়ে চলাফেরা করে। তার বেশি কথাবার্তা, বন্ধুদের সাথে সারাক্ষণ আড্ডা, ঘুরে বেড়ানো পছন্দ নয়। তার বেস্ট ফ্রেন্ড নেহাকে একবার হাসতে হাসতে বলেই দিল, তিথি, তোকে এই যুগের সাথে একদমই মানাচ্ছে না। তুই আরো 20-30 বছর আগে জন্মালেই ভালো হতো, তোকে সেই যুগের আন্টিদের সাথে মানাতো। তিথি অবশ্য তার বন্ধু বান্ধবীদের এমন টিটকারি মারা কথা আমলে নেয় না। সে থাকে তার নিজের মতো করে, নিজের জগতেই। তিথির বই পড়া বাদে আরেকটা শখ আছে, সেটা হচ্ছে গান শোনা। তার গানের গলা মোটামুটি হলেও কখনো গান গায় না কারোর সামনে। গান গাইতে তার ভীষণ লজ্জা, তাই গান গাওয়ার থেকে শোনাই তিথির অধিক পছন্দ। তিথির খুব অপছন্দের ফুল রজনীগন্ধা। তার মতে রজনীগন্ধা নাকি মরা বাড়ির ফুল, মৃতদের রজনীগন্ধা দিয়ে সম্মান জানানো হয়। এই ফুলের সাথে একটা হারানো বেদনার জড়িয়ে আছে বলে রজনীগন্ধা এত অপছন্দ তার। এছাড়া অন্য সব ফুল তিথির পছন্দ, বিশেষ করে শাপলা ফুল তিথির খুব প্রিয়। লেকের মধ্যে ফুটে থাকা শাপলা ফুল দেখলে মনে মনে তার একটা গান বাজে। তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন, আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তিথির ছোট আর একটা বোন আছে, সে একেবারে তিথির বিপরীত মেরু। তিথি যতটাই শান্ত, সে ততটাই দস্যি। ওর নাম ইতি, বর্তমানে এ লেভেলে পড়ে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, হইচই, পার্টি নিয়ে ব্যস্ত থাকে সে। রুবেল মিউজিক প্লেয়ারে উচ্চস্বরে গান বাজিয়ে গানের তালে তালে হিপ হপ ডান্স করা ওর স্বভাব। পপ মিউজিকের আর বিটিএস এর দারুণ ভক্ত। ইতির পছন্দের গায়ক জাস্টিন বিবার। বাসার মধ্যে যতক্ষণ থাকে সবসময় এইসব উদ্ভট কাজে ব্যস্ত থাকে সে। ইতির গান আর নাচের অত্যাচারে তিথি মহাবিরক্ত। তিথির মা অবশ্য ওনার ছোট মেয়ের প্রতিই বেশি সন্তুষ্ট, কারণ উনি চাইতেন ওনার মেয়েরা যেন স্মার্ট আধুনিক হয়। তিথি তো হলো না, ইতি হয়েছে দেখেই ইতির কোনো দোষ ওনার চোখে পড়ে না। তিথি অবশ্য অনেকবার তার মাকে সাবধান করেছেন ইতির ব্যাপারে যেন উনি সচেতন হন। ইতি কার কার সাথে ঘুরে আড্ডা দেয় এসব তার পছন্দ নয়।
এই বয়সে যদি এমন দিনরাত পার্টি নিয়ে ব্যস্ত থাকে তা তিথির কাছে সুবিধার মনে হয় না। তিথির ভয় হয় এদিন না কখনো বিপদে পড়ে এমন বন্ধুদের সঙ্গে। যদিও বাবা মা এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাবা তো ব্যবসার কাজে ব্যস্ত থাকেন আর মা ওনার বিশ্ববিদ্যালয় আর সমাজসেবা নিয়ে পড়ে থাকেন। বাবা মায়ের এমন উদাসীন মনোভাবে তিথি বাদে তাদের দুই ছেলে মেয়ে অনেকটাই বকে গিয়েছে। ও, তিথির ভাইয়ের কথা তো বলা হয়নি। তিথির ভাইয়ের নাম পার্থ। সে বর্তমানে লন্ডনের একটা ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করছে। তার ইচ্ছে পড়ালেখা শেষ করে এসে বাবার ব্যবসা দেখা। যদিও লন্ডনে পড়ালেখার থেকে অন্য কাজে মনোযোগ বেশি তার। এবার আসি এই গল্পের অন্য চরিত্র মৃন্ময়ের কাছে। না, এই মৃন্ময়ী হুমায়ুন আহমেদের মৃন্ময়ের মতো না। এই মৃন্ময়ী তিথির বিপরীত ধাঁচের নয়। প্রচণ্ড দুরন্ত ছটফটে স্বভাবের মৃন্ময়ী তার ভর্তি পরীক্ষা সবেমাত্র শেষ করেছে। খুব দুরন্ত হলেও লেখাপড়ায় যথেষ্ট ভালো আর বুদ্ধিমান নেই মৃন্ময়ী। বগুড়া শহরে দাপিয়ে বেড়ানো মৃন্ময়ের বয়স এখন 19। তার স্বপ্ন ডাক্তার হওয়া। মৃন্ময়ের মেডিকেল ভর্তি পরীক্ষা খুব ভালো হয়েছে। সে আশাবাদী তার পাবলিক মেডিকেল কলেজে পড়ার সুযোগ হবে। মৃন্ময় খুব স্মার্ট আধুনিক মেয়ে হলেও ঢাকার এক্সট্রা মডার্ন মেয়েদের মতো না। দেখতে ভীষণ সুন্দরী, মায়াকাড়া মুখ, গভীর সমুদ্রের মতো দুটো চোখ, আর মুখের ওই মিষ্টি হাসিতে অনেক ছেলেই তার প্রেমে পাগল হয়েছে। তবে মৃন্ময় কেন যেন কোনো ছেলেকেই পছন্দ হয়নি। তাই আজও সে সিঙ্গেল, তিথির মতোই। মৃন্ময়ের বাবা বগুড়ার একটা হাই স্কুলের প্রধান শিক্ষক, মা গৃহিণী। মৃন্ময়ের একটা বড় বোন আছে। সে বিয়ে করে স্বামীর সাথে ইউকেতে সেটেল হয়েছে। মৃন্ময়ের বাবা আমিনুর রহমানের সংসার এখন ওনার স্ত্রী দিলারা বেগম আর মেয়ে মৃন্ময়ের জন্য। আমিনুর রহমানেরও স্বপ্ন মৃন্ময়ী একসময় বড় ডাক্তার হবে, গ্রামের গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করবে। বাবার সেই স্বপ্ন এখন মৃন্ময়েরও স্বপ্ন। মৃন্ময়ী আর তার বাবা মার অধীর আগ্রহে অপেক্ষা করছে মেডিকেল ভর্তির ফল প্রকাশের আর সেই স্বপ্ন পূরণের পথে আগানোর। অবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। মৃন্ময়ী ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। দেশের সর্বোচ্চ মেডিকেল কলেজে পড়ার সুযোগ হওয়ার খুশির পাশাপাশি ওর বাবা মা ওকে নিয়ে চিন্তিতও দেখাচ্ছে। চিন্তিত হবেন না কেন? ঢাকা মেডিকেল কলেজ তো বগুড়া থেকে অনেক দূরের পথ। ঢাকার মতো একটা জায়গায় একা মৃন্ময়ী কিভাবে থাকবে, কিভাবে পড়ালেখা করবে, এই নিয়েই ওরা চিন্তা ভাবনায় করছেন। ভর্তি হওয়ার দিন যতই এগোচ্ছে ওনাদের চিন্তা তত বাড়ছে। মৃন্ময়ী বাবা মায়ের এমন চিন্তিত মুখ দেখে অবশেষে বলেই দিল, বাবা শোনো, আমাকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। আমি তো মেরিট লিস্টে প্রথম দিকে আছি। মাইগ্রেশনে রাজশাহী মেডিকেল কলেজ এমনিতেই চলে আসবে। আমার ঢাকায় যেতে হবে না। ওর বাবা এমন কথা শুনে বললেন, না, তুই ঢাকাতেই পড়বি। এত ভালো কলেজে পড়ার সুযোগ কেন হাতছাড়া করবি? আমি তো সেখানে থাকার একটা ব্যবস্থা যেভাবেই হোক করব। থাকার আর ব্যবস্থা কি করবে? ওখানে হোস্টেলে থাকবো আমি, অন্যরা যেভাবে থাকে সেভাবেই। না, তোকে আমরা এভাবে হোস্টেলে থাকতে দিতে পারি না। তুই ওখানকার কিছুই চিনিস না। হোস্টেলে থাকা তোর জন্য সেফ না। তাহলে আমি দেখছি। এর কিছুদিন পর এক বিকালে আমিনুর রহমান ঘরে এসে আনন্দিত গলায় বললেন, একটা খুশির সংবাদ আছে। মৃন্ময়ের মা দিলারা জিজ্ঞেস করলেন, কি সংবাদ? আমি মৃন্ময়ের জন্য ঢাকায় একটা ব্যবস্থা করে ফেলেছি। দিলারা বেগম খুব খুশি হলেন, বললেন, সত্যি? হ্যাঁ সত্যি। মৃন্ময় কাছে ছিল, সে বলল, কোথায় থাকার ব্যবস্থা হয়েছে বাবা? ওখানে আমার এক দূর সম্পর্কের আত্মীয় আছে, আমি তাদের বাসাতেই তোর থাকার ব্যবস্থা করেছি। এটা শুনে মৃন্ময়ের হাসি মুখ ম্লান হয়ে গেল। তাকে এখন অন্যের বাসায় থাকতে হবে? না, কিছুতেই সে মেনে নিবে না। মৃন্ময় বলল, না বাবা, আমি এভাবে কারোর বাসায় থাকতে পারবো না। অন্যের বাসায় থাকতে আমার ভালো লাগে না, অস্বস্তি হয়। সেখানে নিজের মতো করে থাকতে পারবো না। তুমি আমার থাকার জন্য হোস্টেলের ব্যবস্থা করো। মৃন্ময়ের বাবা মৃন্ময়ের কাঁধে হাত রেখে ওকে বোঝাতে লাগলেন, দেখ মা, তুই ঢাকাতে এখন নতুন, তোর ওখানে হোস্টেলে থাকতে অনেক সমস্যা হবে। তুই গিয়ে মানিয়ে নিতে পারবি না। তার চেয়ে বরং প্রথম কয়েকটা মাস ওখানে ওদের বাসায় থাক, এরপর না হয় হোস্টেলে চলে যাবি। কিন্তু বাবা,
প্লিজ মা, তুই আর অমত করিস না। বাবার এমন আকুতির সুরে কথা শুনে অবশেষে মৃন্ময় রাজি হলো সেখানে থাকার। তবে এভাবে হুট করে কাউকে বাড়িতে রাখা নিয়ে শাহনাজ পারভীন একটু মনক্ষুণ্ণ হলেন। ওনার স্বামী হুটহাট এমন সব কাণ্ড করে তাকে না জানিয়ে। এই যেমন কোথাকার কোন আত্মীয়র মেয়েকে বাড়িতে এনে তুলছেন, না জানি সেই মেয়ের স্বভাব চরিত্র কেমন হয়। ওনার মনে হয় ওনার স্বামীর এই বোকা স্বভাব তার মেয়ে তৃপ্তি পেয়েছে। জিয়াউল আলম বললেন, তুমি এত রেগে যাচ্ছ কেন? ওই মেয়েটা মেধাবী ছাত্রী, ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। বগুড়া থেকে এসে এখানে পড়তে সমস্যা, তাই আমাদের এখানে উঠবে। সে তো হোস্টেলে উঠতেই পারে, ওইখানে নতুন। ওর বাবা মা তাই ওকে হোস্টেলে রাখতে ভয় পাচ্ছেন। তাছাড়া আমাদের বাসায় থাকলে তিথির একটু উপকার হবে। তিথির কি উপকার হবে? ও কথা বলার জন্য একজন সঙ্গী পাবে। তিথি তো বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকে, আমরাও আমাদের কাজে ব্যস্ত থাকি। তিথি বাড়িতে থাকলে সবসময় একা থাকে। সেই মেয়ে আসলে ওর সাথে গল্প গুজব করবে, তিথিরও মন ভালো থাকবে। শাহনাজ পারভীন রেগে গিয়ে বললেন, তোমার মেয়ে গল্প করলেই হয়, সে তো সবসময় বইয়ে মুখ বুজে থাকে। চোখ দুটো নষ্ট হয়েছে, এবার মাথাও হবে। আহা দেখোই না, হয়তো এই মেয়ে আসলে সত্যিই তিথির একাকিত্ব দূর হবে, তিথিও পাল্টাবে, বইয়ের বাইরে এসে জগৎ দেখতে শিখবে। শাহনাজ পারভীন একটু মনক্ষুণ্ণ হলেও স্বামীর এমন কথায় উনি আর আপত্তি করলেন না। উনিও মনে মনে ভাবলেন, যদি সত্যিই এমন হয় তাহলে মন্দ হয় না। অবশেষে এক দুপুরে মৃন্ময়ীকে নিয়ে তার বাবা হাজির হলেন তিথিদের বাসায়। তিথির মা প্রথমে ভেবেছিলেন মৃন্ময়ী হয়তো গায়ের গেয়েও আনকালচার কোনো মেয়ে হবে। তবে মৃন্ময়ীকে দেখে ওনার সেই ভুল ভাঙল। মৃন্ময়ীকে দেখে ওনার ভালো লাগলো। ওকে দেখে আনস্মার্ট মিডিল ক্লাস লাগলো না। মৃন্ময়ীর সাথে কথাতেও ওকে স্মার্ট এডুকেটেড মনে হয়, উনি খুশি হলেন। মৃন্ময়ীকে তিথির পাশের রুমে থাকতে দেওয়া হলো। এই রুমে আগে ইতি থাকতো, কিন্তু ইতির মিউজিকের উচ্চ শব্দে তিথির পড়াশোনায় ব্যাঘাত ঘটায় তিথি রাগারাগিতে ইতির রুম পরিবর্তন করে দেন তিনি, যাতে তিথির পড়াশোনায় বিরক্ত না হয়। এরপর থেকে এই রুমটা খালি পড়েছিল এতদিন। অনেকদিন রুম বন্ধ হয়ে থাকায় অনেক ধুলো ময়লা জমে গিয়েছিল। কাজের মেয়ের সাহায্যে মৃন্ময়ী রুমটা সুন্দর করে গোছালেন। তার জিনিসপত্র সব ঠিকঠাক জায়গায় রেখে রুমটার দিকে একবার তাকালেন। বাহ, এবার ঠিক আছে, ভালো দেখাচ্ছে রুমটা, নিজ মনেই বলে উঠল। শাহনাজ পারভীন মৃন্ময়ীকে খেতে ডাকার জন্য রুমে এসে রুমটা এত সুন্দর করে গোছানো দিতে বললেন, বাহ, খুব সুন্দর করে গোছাতে পারো তো তুমি। মৃন্ময়ী হেসে বলল, থ্যাংক ইউ আন্টি। খাবার খাওয়ার সময় উনি মৃন্ময়ীকে ওনার মেয়েদের ব্যাপারে বললেন। মৃন্ময়ী বলল, আন্টি, ওনাদের কোথাও তো কাউকে দেখছি না। ইতি ওর কলেজে আছে আর তিথি ইউনিভার্সিটিতে, আসলেই দেখতে পাবে। আর শোনো, তোমাকে তিথির পাশে রুমে থাকতে দিয়েছি। তুমি রুমে কোনো ধরনের হই-হুল্লোড় করো না, জোরে কখনো মিউজিক চালিও না, এতে আবার তিথি খুব বিরক্ত হয়। ও চুপচাপ থাকতে পছন্দ করে। মৃন্ময়ী বলল, ঠিক আছে আন্টি। বিকেলে তিথি বাসায় ফিরে লাঞ্চ করে নিজের রুমে বই নিয়ে বসেছিল। তখন দরজায় কারো ঠকঠক আওয়াজ শুনতে পেয়ে বলল, ঘরে এসো। মৃন্ময়ী গিয়ে ঘরে ঢুকল। দেখল তিথি বইয়ে মুখ বুজে আছে। তিথি মেয়েটাকে দেখে তার ভালো লাগলো। শান্ত চেহারার একটা মায়াবী মেয়ে, চোখে চশমা পরে আছে, হাতে বই, চোখে মুখে একটা গম্ভীর ভাব আছে। মৃন্ময়ী তিথির বিছানার পাশে দাঁড়িয়ে বলল, আপু, আমি মৃন্ময়ী, আপনাদের বাসায় আজ এসেছি। তিথি এবার বই থেকে মুখ খুলে মৃন্ময়ীর দিকে তাকল। দেখলো খুব সুন্দরী একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, পরনে একটা লং স্কার্ট, গলায় ওড়না পেঁচানো। মেয়েটাকে এর আগে কখনো দেখেনি কেউ। কেন এসেছে, কোথা থেকে এসেছে কিছুই জানে না। তবুও তিথি হাসি মুখে বলল, ও আচ্ছা, বসো, দাঁড়িয়ে আছো কেন? মৃন্ময়ী বসার জন্য আশেপাশে তাকালো। রুমে একটা স্টাডি টেবিল আছে বিছানা থেকে একটু দূরে। ওখানে চেয়ারে বসবে কিনা এই বিছানায় বসবে ভাবছে। কিছুক্ষণ ভেবে ঠিক করলো বিছানায় বসা ঠিক হবে না, ওই টেবিলের চেয়ারেই বসতে হবে। সে ওই টেবিলের দিকে যেতে লাগলো। তিথি বলল, আরে ওখানে যাচ্ছ কেন, এখানে বিছানায় বসো। মৃন্ময়ী সেখানে বসে হেসে বলল, থ্যাংক ইউ বাবু। ইউ আর ওয়েলকাম বলে তিথি আবার দৃষ্টি দিল বইয়ে। মৃন্ময়ী মনে মনে ভাবছে, কি অদ্ভুত মেয়ে রে বাবা, আমাকে জিজ্ঞেস করছে না কেমন আছি, কোথা থেকে এসেছি। ওর কি আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? তাহলে বসতে বলেছে কেন?
বসিয়ে রেখে এভাবে চুপচাপ বই পড়ছে। আমি কি ওর বই পড়া দেখতে এসেছি? মৃন্ময়ী চুপচাপ বসে আছে, তবে সে মনে মনে খুব বিরক্ত হচ্ছে। উঠে আসবে নাকি কিছু বলবে ভাবছে। সে সময় তিথি বই থেকে মুখ তুলে বলল, তুমি দুপুরে খেয়েছ? মৃন্ময়ী একটু অবাক হয়ে বলল, খেয়েছি। ঠিক আছে বলে আবার বইয়ে ব্যস্ত হয়ে বলল তিথি। মৃন্ময়ী বিছানা থেকে উঠে গেল। সে ভেবেছিল তিথির সাথে একটু গল্প করবে, কিন্তু এই মেয়ে মনে হচ্ছে খুব দাম্ভিক আর অহংকারী স্বভাবের। কিছু বলছেই না, যেন সে কেউ না, তাকে বসিয়ে রেখে বই পড়ছে। তিথির এমন আচরণ ভালো লাগলো না মৃন্ময়ের। সে তিথির রুম থেকে বেরিয়ে এলো, মনে মনে ভাবছে, এখানে তাহলে চুপচাপ থাকতে হবে নাকি সবসময়? আমি তো কথা না বলে থাকতেই পারি না। এদের সবাই এমন গম্ভীর আর দাম্ভিক প্রকৃতির হলে এখানে তো এক সপ্তাহ থাকতে পারবো না। সন্ধ্যার পর ইতি ফিরল বাড়িতে। সে গোসল শেষ করে বাথটব পরা অবস্থায় এসে সোফাতে বসে ম্যাগাজিন পড়ছে। হাতের কাছে একটা অরেঞ্জ জুসের গ্লাস, ফাঁকে ফাঁকে সেই গ্লাসে চুমুক দিচ্ছে। ইতি এসেছে দেখে মৃন্ময়ী ওর সাথে দেখা করতে এসে ওর এমন পোশাক দেখে থতমত খেল। কিন্তু এই পোশাকে এভাবে সবার সামনে বসে আয়েশ করে জুস খেতে পারে তা সে আগে ভাবেনি। মৃন্ময়ীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইতি ভ্রুকুঁচকে বলল, হেই, হু আর ইউ? ইতির বিরক্তি নিয়ে এমন প্রশ্নেও মৃন্ময়ীও একটু হকচুপ হয়ে গেল। এই মেয়ে তাকে তো গোনার মধ্যেই ঢুকছে না। এই প্রশ্ন তো অন্যভাবেও করা যেত। না না, কেমন ঝাঁঝালো ভাবে প্রশ্ন ছুটছে, যেন সে বানের জলে ভেসে এসেছে। মৃন্ময় কি উত্তর দেবে এসব ভাবতে ভাবতে সেখানে শাহনাজ পারভীন উপস্থিত হলেন। উনি এসে বললেন, ওর নাম মৃন্ময়ী, ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, এখন থেকে এখানেই থাকবে। হোয়াট? হ্যাঁ, পরিচিত হয়, খুব ভালো মেয়ে, তোর বাবার দুঃসম্পর্কের আত্মীয়। আত্মীয় কি জিনিস বুঝল না ইতি। ইংরেজি মাধ্যমে পড়ার কারণে তার এই অবনতি। সে বলল, আত্মীয়? আই মিন রিলেটিভ। ও, আই সি। বলে সে একটু অবজ্ঞা করে তাকালো মৃন্ময়ীর দিকে। এবার রাগে মৃন্ময়ীর পিত্তি জ্বলে যাওয়ার মতো অবস্থা হলো। সে কি থেকে এখানে এসেছে নাকি যে ওর দিকে এভাবে অবজ্ঞা নিয়ে তাকাতে হবে? নাকি সে ভিখারি? মৃন্ময়ীও একটা রাগের দৃষ্টি দিল ইতির দিকে। এতে ইতি আরো একটু বিরক্ত হলো। মৃন্ময়ী আর কোনো কথা না বলে সে সেখান থেকে চলে এলো। মনে মনে বিড়বিড় করছে সে, আত্মীয় কি? উনি চেনেন না, ইংরেজের বংশধর তিনি। এমন মেয়ে আমার বোন হলে থাপড়িয়ে সোজা করতাম। এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। এখনই বাবাকে বলছি আমাকে এখান থেকে নিয়ে যেতে। সে তার বাবাকে কল দিল। বাবা ফোন রিসিভ করতে বলতে লাগলো, বাবা, তুমি আমাকে এখানে কোথায় এনে রেখেছো? কি হয়েছে? কি হয়নি বলো? এখানকার কাউকে আমার সুবিধার মনে হচ্ছে না। এমন ভাবে সবাই কথা বলছে যেন আমি বানের জলে ভেসে এসেছি। তোমাকে প্রথমেই বলেছিলাম আমি এখানে থাকবো না। আরে, তুই ভুল বুঝছিস, ওরা খুব ভালো লোক। বলেছে তোমাকে। আমাকে কবে নিতে আসবে বলো, নয়তো আমি একাই কিন্তু চলে আসবো। না না, এমন করিস না। তাহলে বলো তুমি আমাকে নিয়ে যাবে? আচ্ছা, কয়েকদিন থাক, আমি তোকে এসে নিয়ে যাব। কয়েকদিন? এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। এভাবে তোকে দিয়েই সাথে সাথে নিয়ে গেলে ওনারা কি ভাববে, তাই বলো। প্লিজ মৃন্ময়ী, মাত্র কয়েকদিন তো মানিয়ে নি। আচ্ছা ঠিক আছে, তুমি জলদি এসো। ওকে আসবো, তুই কথা দে আমি আসার আগ পর্যন্ত ওদের কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। বাবা, তোমার আমাকে এমন মনে হয় না। তুই তো অল্পতেই মাথা গরম করে ফেলিস, এই জন্য বললাম। ঠিক আছে, মাথা গরম করব না। আচ্ছা, তাহলে এখন লক্ষ্মী মেয়ের মতো থাক কিছুদিন, আমি ফোন রাখছি। ওকে, বাই। রাতে ডিনার মৃন্ময়কে তার রুমে দেওয়া হলো। এতে মৃন্ময়ী একটু খুশিই হলো। ওইসব দাম্ভিক অহংকারী মেয়েদের সাথে বসে খাওয়ার থেকে রুমে একা বসে খাওয়াই ভালো। ডিনার টেবিলে সবার সাথে বসে তিথি খাবার খাচ্ছিল। সেখানে বিকালে সেই মেয়েকে না দেখে তিথি একটু চিন্তিত হলো। মনে মনে ভাবলো, মেয়েটা কি চলে গেছে? এসেছিল এই বাকি জন্য। মনে মনে মৃন্ময়ীকে নিয়ে এমন প্রশ্ন জাগলেও সেই বিষয়ে কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। রাতে ছাদে হাঁটাহাঁটি করার অভ্যাস আছে তিথির। ঘুম না এলে ছাদে হাঁটে, কখনো দাঁড়িয়ে থাকে আনমনে কবিতা আবৃত্তি করে। আজও কেন যেন ঘুম আসতে চাচ্ছিল না, তাই উঠে ছাদে এসেছে সে। রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের তারা দেখছে। ঝলমল করে জ্বলতে থাকা তারাগুলো মন কেমন করে দেয়, কেন যেন কান্না পায় তিথি। তিথি ভাবে,
অকারণ কান্না পাওয়ার কারণ কি ডিপ্রেশন? আমি ডিপ্রেশনে ভুগছি না তো। তিথির ভাবতে ইচ্ছা করে না। তার এত সবকিছুর মধ্যে থেকেও মনে হয় কি যেন নেই। নিজেকে খুব একা লাগে। তার এই একাকিত্বের সঙ্গী হয় রাতের আকাশ আর সেই আকাশের চাঁদ তারা। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকে সেই তারাগুলোর দিকে। মৃন্ময়ীরও আজ ঘুম আসছে না। নতুন জায়গায় তার ঘুম হয় না। সে বিছানায় অনেকক্ষণ ধরে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম লাগছে না। মৃন্ময়ী উঠে বসে পড়ল বিছানায়। মনে মনে ভাবছে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করলে নিশ্চয়ই ঘুম আসত, কিন্তু এত রাত্রে বাইরে গেলে এরা নিশ্চয়ই তাকে চোর ডাকাত ভাববে। হয়তো ভেবে নেবে ও কিছু নিয়ে রাতের আধারে পালাচ্ছে। মৃন্ময়ী মনে মনে ভাবতে লাগলো কি করা যায়। অনেকক্ষণ ভেবে সে ঠিক করলো, এদের এখানে ছাদ আছে নিশ্চয়ই, তাই ছাদে একটু হেঁটে আসি। মৃন্ময়ী বিছানা থেকে উঠে ছাদের দিকে গেল। ছাদের গেট খুলে ছাদের মধ্যে পা রাখতে শুনতে পেল কারো মায়াবী কণ্ঠে কবিতা আবৃত্তি। মৃন্ময়ী সেদিকে গেল। দেখলো ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে তিথি একা একাই কবিতা আবৃত্তি করছে। আমি সেই অভিমানে চলে যেতে যেতেও ফিরে আসতেই দেখি তোমার দরজা ধরে খেলি। কোথাও চিহ্ন নেই আমি যে ছিলাম, কোথাও গন্ধ নেই আমি দিলাম অন্য হাসি কলরলে গৃহ ঝিলমিল। নতুন আলোয় ভাসে দক্ষিণা দুয়ার, নতুন জলের ভাষা অচেনা কুয়ার। আমি তাই অচেনা আগন্ত উঠোনে দাঁড়াই, জানি নির্বাক ঠোঁট তবু চোখ ছল ছল, সময়ের স্বরে বুঝি আমি চল। আমি সেই বিভ্রম কেটে গেলে দেখি আমি নেই। কবিতা আবৃত্তি শেষ হলে মৃন্ময় সমস্তভাবে বলে উঠল, বাহ দারুণ আবৃত্তি করেন তো আপনি। তিথি চমকে ফিরে তাকালো। মৃন্ময়ীকে দাঁড়িয়ে থাকতে দেখে বিদোটা হাসি ঠোঁটে এনে বলল, ধন্যবাদ। কবিতা চমৎকার ছিল। এটা কি আপনার নিজের লেখা? না, এটা সাদাত হুসাইন এর কবিতা। ও আচ্ছা, তবে আপনি খুব ভালো আবৃত্তি করেছেন। তিথি কিছু না বলে শুধু হাসল। এরপর মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, তোমার বুঝি ঘুম আসছে না? হ্যাঁ, নতুন জায়গা তো সেই জন্য। বুঝলাম। বলে আবার তিথি আকাশের দিকে তাকালো। মৃন্ময়ী বলল, কি দেখছেন? তারা। তারা? হ্যাঁ। মৃন্ময়ী কিছুটা অবাক হয়ে তারার দিকে তাকালো। তারা দেখার মধ্যে কি আছে তা সে বুঝল না, তবে তার কাছে মনে হলো তারার দিকে তাকিয়ে থাকতে মন্দ লাগছে না। তিথি সেদিকে তাকিয়ে মৃন্ময়ীকে জিজ্ঞাসা করল, আজ ডিনারে তোমাকে দেখলাম না কেন? আমি তো রুমে বসে খেয়েছি। এবার তিথি ওর দিকে সরাসরি তাকায়। এরপর থেকে তুমি যতদিন এখানে আছো আমাদের সাথে ডাইনিংয়ে খাবে। তিথির এমন গম্ভীরভাবে আদেশের সুরে কথা শুনে মৃন্ময়ী আর না বলতে পারল না, বলল আচ্ছা। তিথি এবার একটু হাসল। চাঁদের আলোয় তিথির সেই হাসির মুখ দেখতে খুব ভালো লাগছিল মৃন্ময়। তার কাছে মনে হলো তিথি মেয়েটা খারাপ না, কোনো দাম্ভিক কিংবা অহংকারী মেয়েও নয়, খুব ভালো মেয়ে সব দিক দিয়ে।